উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বেলা 12টা পর্যন্ত ভোটের হার 20%, জানালেন ইসি সচিব। প্রহসনে নির্বাচন জনগণ বর্জন করেছে দাবি বিএনপির। এবং কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা। এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত, পরিবারের শোকের মাতম। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দিনভর ভোটের সময় কোথাও কোথাও কেন্দ্র দখল করায় বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। সেই সঙ্গে ভোট কারচুপির প্রমাণ পাওয়ায় বগুড়ায় 2 প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলছে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। কেন্দ্রের বাহিরে হঠাৎ বিবদমান পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তারও 15-20 মিনিট পর থেকে শুরু হয় বোমাবাজি, এবং সেটা কন্টিনিউ আধা ঘন্টা 40 মিনিট, প্রায় 50 থেকে 60টা ককটেল বিস্ফোরণ ঘটে। কেন্দ্রের বাইরে কিছু ওই 2 পক্ষ বা 3 পক্ষের মধ্যে বেশ কিছু উত্তেজনা আছে, সেটা তাদের আউটসাইডের ইস্যু। এটা আমাদের কেন্দ্র সংশ্লিষ্ট কোনো ইস্যু নেই। সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো কোনো ঝামেলা নেই। গুলি ছোড়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নাই, শুধু একদম নর্মাল একটা ব্যবস্থা। পুলিশ শুধু দাওয়া পাল্টা দেওয়া দিয়েছে, তাতে এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশের নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে, যার কারণে এই গুলি ছোড়ার প্রয়োজন হয়। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ ব্রিজের সমর্থকরা। এতে 2 পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। এ সময় ভোট গ্রহণ বন্ধ থাকে 40 মিনিট। সুনামগঞ্জের সাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ চলে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর করছিল আনারস প্রতীকের সমর্থকরা। সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। প্রার্থীর এজেন্ট শুধু বেরোচ্ছিল, তারপরে পরবর্তীতে অপোজিট পক্ষ তাদের বাধা দেয়। আকস্মিক একটি ঘটনা ঘটে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের মোবাইল টিমগুলো যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখানে এখন কোনো রকম সমস্যা নেই, অল্প সময়ের জন্য একটু সমস্যা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। সকালে 5 ডিগ্রি আলিম মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়ান। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনা স্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। এর দায়ে 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন, না বই দিব না, মানে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। কোন মার্কামার ওগুলো আমরা দেখি, আমরা তো আমার তো কারেন্ট অন্তর। এদিকে মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় প্রার্থীদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এর আগে সকাল 8টা থেকে 139 উপজেলায় শুরু হয় ভোট গ্রহণ। সকালে বৈরী আবহাওয়া, ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রথম ধাপের নির্বাচন শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে ভোটার উপস্থিতি। সারা দেশের মতো চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। দামুড়হুদায় 96টি ও জীবননগরে 62টি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলেদের সাথে মেয়েদের লাইনের ভিড় একটু কম, 10 থেকে 5 মিনিট পর্যন্ত দাঁড়াতে হয়েছে। সুস্থ সুন্দরভাবে ভোটটা আমি এবার দিতে পেরেছি। এবার দলীয় প্রতীক না থাকায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের।
আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানে 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হলেও এদিন সকাল থেকে ভোট গ্রহণ চলে সদর ও আলীকদম উপজেলায়। নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ ভোটাররা। 8টা বাজে বছর হইয়ে সন্ধ্যাবেলা ভোট দিতে গিয়ে আর ইনশাল্লাহ আল্লাহ দিলে আর যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে আল্লাহ শান্তি পেয়ে ভোট দিয়েছি। এদিকে প্রথম ধাপে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে উৎসব আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় আছেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রথম ধাপে কালাই, খেতলাল ও আক্কেলপুরে ভোট গ্রহণ চলে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। উপজেলা পরিষদে প্রথম আমি ভোট দিলাম আমার জীবনের। ভোট দিতে পেরে আমি আনন্দিত। নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 27 প্রার্থী। তবে কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গায় সকাল থেকে চলে ভোট গ্রহণ। 3 উপজেলার 302টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা। এদিকে ময়মনসিংহের ফুলপুর দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সাথে বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ভোট গণনার খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ যুক্ত হচ্ছেন। নিশাদ, দিনভর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরেছেন আপনি, সেক্ষেত্রে পরিবেশ কেমন ছিল জানাবেন। রেনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সারা দেশে কিন্তু 139টি যে উপজেলা, সেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ শুরু হয় এবং ইতিমধ্যেই যেহেতু 4টা পেরিয়ে গেছে, এখন কিন্তু আর ভোটাররা ভোট দিতে পারবে না। সেক্ষেত্রে এখন ভোট গণনার কার্যক্রম কিন্তু চলছে। তো আমরা এখানে কেরানীগঞ্জে যে জায়গাটি রয়েছে, সেখানে কেরানীগঞ্জ উপজেলার যে মোট 225টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 225টি ভোট কেন্দ্রেই কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা যদি সকাল থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির খবরে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আসলে কয়েকটি কেন্দ্রে ভোটার যে উপস্থিতি, সেই উপস্থিতি তুলনামূলক হারে অনেকটাই কম ছিল। তবে যেহেতু বিকেল 4টা পেরিয়ে গেছে, তখন কিন্তু যে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল যদিও এখনও আমাদের হাতে আসেনি, যেহেতু সবে মাত্র ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের দেওয়া তথ্য মতে আমরা যেটি জেনেছি, এখানে প্রায় 40% বেশি ভোট পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাকিটা ফলাফল ঘোষণার পরেই কিন্তু জানা যাবে। আপনি জানেন যে এই যে কেরানীগঞ্জ উপজেলা রয়েছে, সেই উপজেলায় 2 জন প্রার্থী রয়েছে এবং এই 2 জন প্রার্থীর মধ্যে কিন্তু ইতিমধ্যে যে তাদের সর্বশেষ যে দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপে আমরা ইতিমধ্যে এখানে যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 2 জন প্রার্থীর মধ্যেই কিন্তু যিনি সাবেক চেয়ারম্যান ছিল শাহিন আহমেদ, তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমাদেরকে জানাচ্ছেন। অন্যদিকে আরেকজন যে প্রার্থী রয়েছে আলতাফ হোসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার এজেন্ট বের করে দেওয়ার এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন। তো সব কিছু মিলে তেমন কোনো সংঘাত অবশ্য আমাদের চোখে পড়েনি। আমরা পুরো 225টি কেন্দ্রের খোঁজখবরই রেখেছি এবং সেখানে আমরা দেখেছি তুলনামূলক হারে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। বিশেষ করে সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও দুপুরের পরে কিন্তু একেবারে ভোটার উপস্থিতি ছিল না। বিকেলে আগ পর্যন্ত কিন্তু তেমন আমরা ভোটার উপস্থিতি দেখতে পাইনি। তবে সেখানে যে ভোটারদের তেমন কোনো অভিযোগও ছিল না যে ভেতরে কোনো ধরনের যদি সহিংসতা বা যে কোনো বিষয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ আমরা ভোটারদের থেকেও পাইনি। সেক্ষেত্রে এখানে নির্বাচনের সবশেষ পরিস্থিতি অনুযায়ী আমরা এখানে যে ভোটাররা রয়েছে তাদের প্রাপ্ত তথ্য মতে তারা এখানকার আগামীর যে এখানকার উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিয়েছেন, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ এখন আসলে যে বিভিন্ন বুথ যেগুলো রয়েছে, কেন্দ্রগুলোর মধ্যে বুথ থাকে, সেই বুথগুলো থেকেই ইতিমধ্যে ব্যালট পেপার, আপনি জানেন যে এখানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি পুরোটাই ব্যালটে হয়েছে। যদিও সারা বাংলাদেশে যে 139টা উপজেলায় যে
নির্বাচন হয়েছে সেখানে মাত্র 22টি উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এবং বাকি যে উপজেলাগুলো রয়েছে সেগুলো ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে, যার মধ্যে কেরানীগঞ্জে আমরা দেখেছি সেখানে ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। এবং সেক্ষেত্রেই আমরা ইতিমধ্যে কিন্তু গণনার কার্যক্রম চলমান রয়েছে এবং যে এখানকার প্রিজাইডিং অফিসারের যে উপস্থিতিতে এবং অন্যান্য যে প্রার্থী রয়েছে প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে এখানে ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনায় আসলে কেরানীগঞ্জে আগামী দিনের নির্বাচনে কে আবার উপজেলার নির্বাচনে জয়ী হয়ে আসবেন সেটিরই আসলে দেখার অপেক্ষা। তবে এই পুরো উপজেলা ব্যাপী কিন্তু প্রায় 3 লাখের অধিক ভোটার ছিল এবং একই সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে এই উপজেলার মধ্যে আমরা যে ভিন্নতা পেয়েছি তা হচ্ছে দুটি গ্রুপের মধ্যেই কিন্তু দলীয় কোন দলের মধ্যেই কিন্তু নির্বাচনটি সম্পন্ন হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের দুটি গ্রুপ এখানে নির্বাচন করছেন এবং আমরা যতটুকু এখানে এসে যে দলীয় গ্রুপিং যেটি বিষয় দেখেছি সেই বিষয়টিও সেখানেও কিন্তু আমরা সুস্পষ্ট পেয়েছি যে আসলে দুই গ্রুপের মধ্যে যেহেতু অন্য দলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু মাঠে ছিল না এবং সেই ক্ষেত্রে মাঠে না থাকার কারণে দলীয় প্রতীক ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দলীয় প্রতীক না থাকার কারণে এখানে আনারস প্রতীক এবং একই সাথে কাপ্রিস মার্কা কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো সবশেষ আসলে এখন ফলাফলের অপেক্ষা। উপজেলার নির্বাচন যে কমিশন রয়েছে উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে। লিনিয়া, এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনের সবশেষ খবর। নিশাত, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী সংবাদে আবার যুক্ত হব আপনার সঙ্গে। ভোট গণনার আরও খবর জানাতে কুষ্টিয়া, বগুড়া, সাতক্ষীরা ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাসের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। তিতাস, কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, ভোটের পরিবেশ কেমন ছিল জানাবেন, সেই সাথে কোনো প্রার্থী কি কোনো অভিযোগ করেছে কিনা? ধন্যবাদ লিনিয়া। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে নির্বাচন সেটি সকাল 8টা থেকে শুরু হয়ে কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে খোকসা উপজেলায়। আমি রয়েছে এখন কুষ্টিয়ার খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যদি আজকের এই কেন্দ্রের সারা দিনের পরিস্থিতি আপনাকে জানাই যে এই কেন্দ্রে কিন্তু 2600 ভোটার ছিল এবং 2600 ভোটারের মধ্যে কিন্তু শেষ পর্যায়ে 4টা পর্যন্ত যে ভোট শেষ হয়েছে সেই ভোটে কিন্তু প্রায় 1400 প্লাস ভোট পড়েছে, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু ভোট পড়েছে এই কেন্দ্রে। আমি সারা কুষ্টার ও খোকসার অধিকাংশ যে 50টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে খোকসার, সেই 50টি কেন্দ্রেই কিন্তু ঘুরেছি। এই 50টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রগুলো কিন্তু শান্তিপূর্ণ এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কুষ্টিয়ার খোকসা উপজেলা নিয়ে যখন নির্বাচন শুরু হয়েছিল তখন কিন্তু নানা ধরনের নির্বাচনের প্রচারণা শুরুতেই উত্তেজনা বিরাজ করেছে এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, কিন্তু আমরা সারাদিন যে ভোটের যে আবহাওয়া বা পরিবেশ দেখেছি সেটাই কিন্তু মনে হয়নি আসলে এখানে কোনো প্রার্থীরা বা কোনো এজেন্ট কেউ কিন্তু প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ প্রশাসনের একটা ব্যাপক তৎপরতা ছিল সারাদিন। প্রশাসন যেমন পুলিশের পাশাপাশি র্যাবের পাশাপাশি কিন্তু আনসার বিজিবি এবং প্রশাসনের এই তৎপরতার কারণে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এই খোকসা উপজেলায়। এই উপজেলায় কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 12 মিনিট আগে কিন্তু ভোট শেষ হয়েছে। আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে 4টায় ভোট শেষ হলেও 4টা 10-এ ভোট নেওয়া শেষ হয়েছে, কারণ কেন্দ্রের মধ্যে কিছু ভোটার চলে আসার কারণে কিন্তু 10 মিনিট পরে ভোট শেষ হয়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি যে যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় কিন্তু মোট 50টি কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 1,16,008 জন এবং এখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এছাড়াও 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রয়েছে আওয়ামী লীগের 3 নেতা, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, এছাড়াও রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলার অর্থাৎ শান্ত রয়েছেন, এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের ভাই রয়েছেন। আমরা বলতে পারি যে আজকে সারাদিনই কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে আমরা সর্বশেষ যেটা দেখেছি যে এখানে মূল যে প্রতিদ্বন্দ্বী ছিল ভোট গণনা শুরু হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে 2 মিনিট আগে ভোট ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়ার পর এখন কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে যারা কর্মকর্তারা রয়েছে।
হয়েছে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। প্রিজাইডিং অফিসার যেটা বলছেন যে আমাদের 10 মিনিট দেরি হওয়ার কারণ হচ্ছে কেন্দ্রের ভিতরে যে কিছু ভোটার ঢুকে গেছিল, যার কারণে কিছুক্ষণ বিলম্ব দিয়েই তারা কিন্তু ভোট শেষ করেছে এবং তারা গণনার কাজ শুরু করেছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার 2টি উপজেলায় এই 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 2টি উপজেলায় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কিন্তু ঘটনা সারাদিনে ঘটেনি। আমরা বলতে পারি শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। এবারে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সঞ্জু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সঞ্জু, বগুড়ায় দিনভর ভোটের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। লিনিয়া, সারা দেশের ন্যায় বগুড়ার কিন্তু আজকে সকাল 8টা থেকে বগুড়ার 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কিন্তু চলছে গণনার কাজ। গাবতলীতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি থেমে থেমে বেশ কিছু কেন্দ্রে প্রভাব বিস্তার করানোর চেষ্টা, অনিয়ম, জাল ভোট দেওয়ার চেষ্টা সহ নানা অনিয়মের চিত্র, এবং সেগুলো কিন্তু আমরা দেশ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি দর্শকদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার কাজ করছে, যেখানে সকল প্রার্থীর কিন্তু এজেন্টরা রয়েছে, তাদের সামনে ভোটের কিন্তু এখন গণনার কার্যক্রম চলছে। লিনিয়া, আসলে বগুড়াতে আজকে এই 3টি উপজেলার মধ্যে শুরু থেকেই কিন্তু আলোচনায় ছিল গাবতলী উপজেলা। এই গাবতলী উপজেলায় কিন্তু 4 জন ছিলেন যারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং 4 জনই কিন্তু প্রভাবশালী প্রার্থী ছিলেন, যেখানে আমরা শুরু থেকেই দেখেছি অধিকাংশ কেন্দ্রে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে সোনারাই উচ্চ বিদ্যালয়ে কিন্তু জাল ভোট দেওয়ার জন্য অপরাধী সেখানকার একজন প্রিজাইডিং অফিসার এবং 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাঝপাড়া কুসুমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু কেন্দ্র থেকে 900টি ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানো হয়েছিল, এবং সেই ব্যালটগুলো যখন সিল মেরে কেন্দ্রে প্রবেশ করানো হয় সেই সময় পুলিশের হাতে নাতে আটক হয় সাবেক এক ইউপি সদস্য, যিনি কিন্তু পুলিশের হাতে আটক হয়। একই সাথে সেখানকার প্রিজাইডিং অফিসারও কিন্তু পুলিশের হাতে আটক হয়েছিল। যে ঘটনায় কিন্তু গাবতলী নির্বাচন সুস্থতা নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন উঠেছে জেলা জুড়ে। তবে সারিয়াকান্দি এবং সোনাতলাতে আমরা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেখানে আমরা ভোট গ্রহণের তেমন কোনো আমরা নেতিবাচক চিত্র দেখিনি। তবে বগুড়াতে যে 3টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হলো, অধিকাংশ কেন্দ্রেই কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, বেশ ঢিলে ঢালা নিরাপত্তায় ছিল। তবে আজকে কিন্তু লিনিয়া সারাদিন ওই বগুড়ার এই 3টি উপজেলায় ভোট সুষ্ঠু করার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা কিন্তু ছিল বেশ ইতিবাচক। যারা পেশাদার সাংবাদিক ছিল তারাই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে অনিয়মগুলো তারা কিন্তু পেশাদার সাংবাদিকরা তাদের বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, এবং তার পরপরই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন যে ভ্রাম্যমাণ আদালতগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত রেসপন্স করেছে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এইখানে মোট ভোট পড়েছে 700-র বেশি। সেটা কিন্তু দুপুর 2টা পর্যন্ত গণনা, 4টার যে গণনা তা কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে সার্বিকভাবে যে চিত্রটি দেখা গিয়েছে তাতে কিন্তু আমরা দেখেছি যে অনিয়ম এবং নানা পাল্টাপাল্টি কিন্তু দোষারোপ থেকে শুরু করে আসলে নেতিবাচক নানা চিত্রের মধ্য দিয়ে কিন্তু বগুড়াতে প্রথম ধাপের উপজেলা নির্বাচন কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন ভোট গণনা শেষে আসলে বোঝা যাবে যে আসলে এই 3টি উপজেলায় শেষ পর্যন্ত জয়ের মালা কাদের গলায় উঠল। লিনিয়া, বগুড়া থেকে উপজেলা নির্বাচনের এই নিয়ে আমার কাছে ছিল এই পর্যন্ত সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এবারে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন। সুমন, আপনি আমাদের জানাবেন সাতক্ষীরা ভোটের পরিবেশ কেমন দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে কি তথ্য আছে? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর, যেটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের একেবারে সুন্দরবনের সাথে সুন্দরবন লাগোয়া যে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সাইক্লোন শেল্টার, সেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি। সকাল থেকে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এইখানে যেমন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, একইভাবে কিন্তু সাতক্ষীরার যে 2টি উপজেলা, বিশেষ করে শ্যামনগর
শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র কিন্তু একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কড়া নজরদারি, প্রশাসনিক তৎপরতা এবং এক ধরনের ভোটারদের সচেতনতায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু ভোট গ্রহণ কিছুটা কম হলেও এখানে একটা আশাপ্রদ ঘটনা হচ্ছে, সেটি হচ্ছে এখানে কিন্তু 40 ভাগের বেশি ভোট গ্রহণ হয়েছে। এখানে কিন্তু 4400 ভোটার, কিন্তু এখানে কিন্তু 40 ভাগের বেশি কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমি এখানে কিন্তু এখন গণনা পর্ব চলছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গণনার জন্য এখন অপেক্ষায় রয়েছে এখানকার মানুষেরা। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু সেই সব মানুষরা তাদের প্রত্যাশিত প্রার্থী বিজয়ী হয়েছে কিনা তার অপেক্ষায় রয়েছে। এখন ভোট গ্রহণ শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এখন আমরা শেষ দিকের ভোট দিয়ে, আপনি কি ভোট দিতে পেরেছেন? আমার ভোট নম্বর টোকন নম্বর ভুল গেছে, দিতে পারেননি না। এখন আপনি শুনলেন যে একটু টোকেন নাম্বার ভুলের কারণে এখানে কিন্তু ভোট দিতে পারেননি এই ভদ্রলোক, তিনি কিন্তু ভোট দিতে পারেননি। আপনি ভোট দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভেতরের পরিবেশ কি দেখেন? পরিবেশ খুব সুন্দর ছিল, আমরা সুস্থভাবে ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে বলে আমাদেরকে জানালেন। আমরা এখন কিন্তু যতদূর জানতে পেরেছি ভেতরে এখন গণনার প্রস্তুতি চলছে এবং সব জায়গায় কিন্তু একেবারে সরাসরি জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সবাই কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই নিজেরাই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকেছে। একই সাথে একটু বলে রাখা দরকার, সেটি হচ্ছে এলাকায় এলাকায় যাতে সংঘাত সংঘর্ষের কোনো পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ লিনিয়া। যদি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো। সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। সবশেষ পাবনা থেকে যুক্ত হচ্ছেন এস এ আসাদ। আসাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন পাবনার ভোটের পরিবেশ কেমন দেখছেন? লিনিয়া, উদ্বেগ, উৎকণ্ঠা আর চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে পাবনার 3টি উপজেলার ভোট গ্রহণ। সকাল 8টা থেকে একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনার সাথিয়া, সুজানগর এবং বেড়া উপজেলার ভোট গ্রহণ। তো আমি একটু জানিয়ে রাখতে চাই, চরম উদ্বেগ উৎকণ্ঠা এজন্যই বলছি যে গত কয়েকদিন ধরে পাবনার সুজানগরে চরম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। দুইজন এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, যিনি মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং অপরজন হচ্ছেন যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো এই পরশুদিন রাত 12টা নির্বাচন প্রচারণার শেষ সময়ে 12:15টার সময় শাহিনুজ্জামান শাহিনকে নগদ প্রায় 23 লক্ষ টাকা সহ র্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। রাতভর নাটকীয়তা শেষে একেবারে সকাল গড়িয়ে যখন দুপুর হয় ঠিক 12:30টার সময় শাহিনুজ্জামান শাহিনকে র্যাব দপ্তর থেকে, পাবনার র্যাব ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়। এরকমই একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি আসলে সুজানগরে বিরাজ করছিল। পাশাপাশি বেড়া উপজেলার কথা বলতে চাই। বেড়া উপজেলায় বর্তমান ডেপুটি স্পিকারের আপন ভাই এবং ভাতিজা, আপন ভাই যিনি সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ডেপুটি স্পিকারের আপন ভাতিজা আব্দুল কাদের সবুজও এই নির্বাচনে আসলে অংশগ্রহণ করছেন। তো বিধায় এই সমস্ত কিছু নিয়ে আসলে পাবনার 2টি উপজেলায় চরম উৎকণ্ঠায় বিরাজ করছিল, যা আসলে সহিংসতার আশঙ্কা করছিল সবাই। কিন্তু সবশেষ আসলে সহিংসতা সেভাবে হয়নি বললেই বলা যায়। সহিংসতা এড়িয়ে আসলে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তারা আসলে আজকের এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর
সুন্দরভাবে শেষ করেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যদিও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আমি এখন যে কেন্দ্রে আসলে অবস্থান করছি সেই কেন্দ্রটি হচ্ছে সুজানগর উপজেলার পুকুরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পুকুরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আসলে এক প্রার্থী শাহিনুজ্জামান শাহিন অভিযোগ করছিলেন যে তার কর্মী সমর্থক কিংবা ভোটারদের আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ওই প্রতিপক্ষ যিনি আছেন আব্দুল ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে আসলে নির্বাচন করছেন, তিনি তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন, এমনই আসলে অভিযোগ ছিল। এইসব অভিযোগের কারণে এখানে অনেক পুলিশ প্রশাসন এবং র্যাব, ডিবি সহ সিভিল প্রশাসক সবাই আসলে এই কেন্দ্রের দিকে আসলে মনোনিবেশ করছিলেন। আমি একটু কথা বলতে চাই আসলে এই সার্বিক প্রেক্ষাপট নিয়ে পুলিশ প্রশাসন কিভাবে এই পরিস্থিতি স্বাভাবিক রেখে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করলেন। আমি একটু কথা বলবো পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলমের সাথে। আসলে এই চরম উদ্বেগ উৎকণ্ঠার এই ভোট কিভাবে এত শান্তি শৃঙ্খল ভাবে সুষ্ঠুভাবে আপনারা শেষ করতে পারলেন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। সুজানগরে এমনিতেই আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। সেই চ্যালেঞ্জটা আমরা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমরা উতরে গেছি এবং আমরা এটা ভালোভাবেই করতে পেরেছি। এর পিছনে আসলে সবারই সহযোগিতা আছে। আমরা যেমন পুলিশ কাজ করেছি, পুলিশের সাথে অন্যান্য বাহিনী যারা ছিল সবাই কাজ করেছে, আপনারা সাংবাদিক যারা আছেন এবং অন্যান্য সিভিল প্রশাসনে যারা সবাই সহযোগিতা করে এবং একত্রে আমরা সবাই মিলে এই কাজটা করেছি। এবং আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে এত ভালো নির্বাচন, এটা আসলে সত্যি অতুলনীয়। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আসলে এরকমই ছিল পাবনার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান। তো লিনিয়া, আমার কাছে এই ছিল পাবনার সর্বশেষ তথ্য নির্বাচন নিয়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা জানছিলাম ভোটের সর্বশেষ খবরাখবর সহকর্মীদের কাছ থেকে। উপজেলা নির্বাচনে দুপুর পর্যন্ত গড়ে 15 থেকে 20% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কম ভোট পড়েছে। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসি সচিব জানান, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তিনি। ঘটেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমরা যে তথ্য পেয়েছি, প্রাপ্ত তথ্য মতে একটা ভোট কেন্দ্রে শুধু ভোট গ্রহণ স্থগিত হয়েছে, এছাড়া আর কোথাও কোনো ভোট গ্রহণ স্থগিত হয়নি। তবে অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টি হয়েছেন, চরাঞ্চলের কিছু কিছু জায়গায় আসলে ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করছি তার চেয়ে হয়তো কিছুটা কম রয়েছে। আমরা যতটুকু ভয়ে ছিলাম যে হয়তো ইভিএম যথাযথভাবে কাজ করবেন না, কিন্তু আল্লাহর রহমতে ইভিএম নিয়ে কোথাও কোনো ধরনের ইভেন ভোট গ্রহণ শুরু করতেও বিলম্ব হয়নি। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12:30টার পর তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত 2 জনের লাশ নিয়ে গেছেন। পঞ্চগড় থেকে রশিদুজ্জামান বাবু তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কিছুতেই থামছেই না সীমান্তে মানুষ হত্যা। এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 যুবক। গেল মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের 447 পিরার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জলিল উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের ও ইয়াসিন আলী 3 নৈহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের বাসিন্দা। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। আমার ছেলের নিয়ে আজকে মারছে, আজকে আদরনগর আমি চূড়ান্ত বিচার চাই, এর জন্য বিচার পাই আমি।
যে আমার বুক খালি হয়েছে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। গতকাল রাতে কয়েকজন বেলেকার এসে মানে গরু চুরি করার বা বেলেক করার জন্য ইন্ডিয়া যায় এবং এতে মৃত ইয়াসিন আলী তাদের সাথে যায় এবং ওখানে বিএসএফের গুলি খায়। এই ঘটনার পিছনে কিছু কিছু স্মাগলার রয়েছে যারা নিজের স্বার্থের জন্য কিছু কিছু যুব সমাজকে তারা ব্যবহার করে। বিজিবি জানায় বাংলাদেশ একটি দল অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ফকিরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, কিন্তু পুলিশ আসার আগে বিএসএফ ওই 2 যুবকের মরদেহ ভারতে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেখানে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা হয়েছে। না হত হয়নি, আহত হয়েছে। হতের ঘটনা ঘটেনি। 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। আর যেটা আমি বলেছি এই এতটুকুই, কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। মোটা দাগে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোট স্থগিত, কিন্তু ভোটের হার আমরা যেটা দেখি, যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাস্ট হচ্ছে, এরপরে 2014 সালে 61%, কিন্তু আজকে আপনি যদি এখন বলেন হয়তো বলবেন ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ আপনাদের জানা উচিত। আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। যদি আরো ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে। নির্বাচনগুলো অনেক উৎসাহ নিয়ে হয়, সেখানে 30 থেকে 40% যতই গোলযোগপূর্ণ হোক, স্যার এটা কি স্যার স্বাভাবিকভাবে? এটা নিয়ে কোনো মন্তব্য আমি করব না। এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো, তারপরে গণনার পরে এখনো গণনা হয়নি, এখনো কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ সংঘাত পরে হয় কিনা, যেটা অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলতে পারি না। আপনাদেরকে না, এটাও আমি বলবো না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। থ্যাংক ইউ। দর্শক, উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন ভবনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আমরা যুক্ত ছিলাম সেখানে।
রংপুরের একমাত্র ভারী শিল্প কারখানা শ্যামপুর চিনিকল চালু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৩ বছর আগে বন্ধ হওয়া কারখানাটি নতুন করে চালুর সম্ভাবনা যাচাইয়ের কমিটি হলেও এখনো জমা দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদন। শিগগিরই চিনিকলটি চালুর দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। অর্ধশত বছর আগে ১১.৪৫ একর জমির উপর চালু হয় শ্যামপুর চিনিকল। এ কল চালুর পর পরিবর্তনের হাওয়া লাগে রংপুরের অর্থনীতিতে। তবে অনিয়ম দুর্নীতিতে সবসময় আলোচনায় ছিল এ চিনিকল। ২০২০-২১ অর্থ বছরে ৩৬৩ কোটি ২৯ লাখ টাকা লোকসান দেখিয়ে বন্ধ করে দেয়া হয় কলটি। গেল বছর রংপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চিনিকলটি পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি রংপুর সুগার মিল অনেক দিন থেকে বন্ধ আছে, এই সুগার মিল যাতে পুনরায় চালু হয় আমরা তার জন্য পদক্ষেপ নিচ্ছি। এরপর থেকে জোরালো হয় চিনিকল চালুর দাবি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আতাউর রহমান খানকে প্রধান করে গঠন করা হয় ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। একাধিকবার তদন্তে এলেও তারা প্রতিবেদন জমা দিতে পারেননি। এটি যদি অনতিবিলম্বে চালু করা হয় তো আমাদের মনে হয় যে এই অঞ্চলের অর্থনীতি পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এলাকার উন্নয়নের জন্য এই মিলটাকে আবার পুনরায় চালু করা উচিত। অবহেলিত অঞ্চলে এই শিল্প প্রতিষ্ঠানটাকে সরকার যদি বিশেষভাবে একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের এখানকার অঞ্চলের অনেক দারিদ্রতা দূর হবে। কারখানাটিকে লাভজনক করতে বেসরকারি খাতভুক্ত করার পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে পুনরায় চালুর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। এইসব মিল কারখানা চালু করতে হলে প্রাইভেট সেক্টরকে দিতে হবে এবং প্রাইভেট সেক্টরই পারবে নতুন প্রযুক্তি বিএমই এবং সকল কিছু পদক্ষেপ গ্রহণ করে এই মিল কারখানা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর কারখানাটি পুনরায় চালুর সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আগামী ১০-১৫ দিনের মধ্যে তারা এই রিপোর্টটা কর্পোরেশনে দেবেন। তো রিপোর্ট পাওয়ার পরে উচ্চ পর্যায়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। চিনিকল চালুর প্রত্যাশা কর্মসংস্থান হারানো হাজারো শ্রমিকের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনকে ঘিরে কবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠি বাড়িতে আয়োজন করা হয়েছে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ মেলা। রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠি বাড়িতে। এখানে বসেই রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য। এখানে আসলে অবশ্যই ভালো লাগার কথা এবং আমাদের ভালোই লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি ধারণ করতে পারি তাহলে যে ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে সেটাকে অচিরেই দমন করা যাবে। বাংলার একটা অমূল্য রত্ন, তার হাতের ছোঁয়া আমরা দেখলাম এখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন গবেষকরা, আমরা যদি রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে পারি তাহলে আমার মনে হয় বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বিশ্বের মাঝে উচ্চ আসনে অধিষ্ঠিত করা সম্ভব। রবীন্দ্রনাথ যত টাকা প্রতিসরে কৃষি ব্যাংকে নিয়োগ করেছিলেন সব টাকা তিনি খুইয়েছিলেন। কৃষকরা, দরিদ্র কৃষকরা ঋণ নিয়ে সে টাকা ফেরত দিতে পারেননি। শিলাইদহের কুঠিবাড়িতে ২ দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কুঠিবাড়ির নিরাপত্তা ব্যবস্থাও। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। আশা করি আগত যে দর্শনার্থীরা তারা এখানে নির্বিঘ্নে অনুষ্ঠান। প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। এত বছর পরেও বাংলা সাহিত্য দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে সমান প্রাসঙ্গিক। নাহিদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। বেলা ১২টা পর্যন্ত ভোটের হার ২০%, জানালেন ইসি সচিব। প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে দাবি বিএনপির। এবং কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা, এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত, পরিবারের শোকের মাতম।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।